ওই যে চেয়ারটা দেখেছি, ওই চেয়ারে শেখ হাসিনাকে আবার বসিয়ে তারপরে ইলেকট্রিক শক যদি দেখানো যেত তাহলে বুঝতো আয়নাঘর কাহাকে বলে, কত প্রকার কি কি। এই আয়নাঘরের মধ্যে যদি একটু কষ্ট করে হলেও গ্লাস ফিট করে শেখ হাসিনাকে, আওয়ামী লীগের ওবায়দুল কাদেরকে, হাসান মাহমুদকে, স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আজকের সেই কামাল সাহেব সহ আওয়ামী লীগের দোসরদেরকে যদি একটু পালন করা যেত, বেশি দিন নয় মাত্র 6 মাস যদি প্রত্যেককে আয়নাঘরের মধ্যে বন্দি রেখে একটু তাদেরকে শেখানোর জন্য ওখানে রাখা যেত তাহলে বুঝতো আয়নাঘর কি জিনিস, কত বড় লোমহর্ষক ঘটনা, কত বড় বিভৎস ঘটনা, কত বড় খারাপ ঘটনা। বাংলাদেশের 53 বছরের ইতিহাসে এরকম ঘটনা কোন শাসকদের আমলে আমরা শুনতে পারিনি। মানুষ কর্নেল হাসিন দুঃখ নিয়ে একটি বই দিয়েছেন, লিখেছেন যে আমি চরম ভাবে মর্মাহত, আমি ছাড়া অনেকেই ছিলেন, যারা গিয়েছিলেন তাদের লজ্জা লাগেনি। যেই মানুষগুলো এই আয়নাঘর নামক এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত ছিল সেই অফিসারদেরকে ছাড়া তারা কিভাবে যেতে পারে, তাদের লজ্জা করলো না? এতটা নির্লজ্জ বেহায়ার মতো এই ব্যক্তিদের ছাড়া আয়নাঘর পরিদর্শন করলো উপদেষ্টারা, এটি কি করে সম্ভব? কর্নেল হাসিন হচ্ছে একটা অল্টারনেটিভ নেম অফ আয়নাঘর। আয়নাঘর শব্দটা নিতে গেলে কর্নেল হাসিনের নামটা প্যারালেলি চলে আসে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। যেই আয়নাঘর হাসিনা নিরপরাধ অসহায় মানুষদের জন্য তৈরি করেছিলেন, এখন শেখ হাসিনার জন্যই কি তৈরি হচ্ছে নতুন করে আয়নাঘর? ভারত থেকে তাকে ধরে এনে বাংলাদেশের এই আয়নাঘরে কি তাকে রাখা হবে? প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলছেন ডক্টর ফয়জুল হক। আমরা সরাসরি চলে যাব ভিডিও স্ক্রিনে, সেখানে বিস্তারিত দেখে আসবো। ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও। ওই যে চেয়ারটা দেখেছি, ওই চেয়ারে শেখ হাসিনাকে আবার বসিয়ে তারপরে ইলেকট্রিক শক যদি দেখানো যেত তাহলে বুঝতো আয়নাঘর কাহাকে বলে, কত প্রকার কি কি। এই আয়নাঘরের মধ্যে যদি একটু কষ্ট করে হলেও গ্লাস ফিট করে শেখ হাসিনাকে, আওয়ামী লীগের ওবায়দুল কাদেরকে, হাসান মাহমুদকে, স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আজকের সেই কামাল সাহেব সহ আওয়ামী লীগের দোসরদেরকে যদি একটু পালন করা যেত, বেশি দিন নয় মাত্র 6 মাস যদি প্রত্যেককে আয়নাঘরের মধ্যে বন্দি রেখে একটু তাদেরকে শেখানোর জন্য ওখানে রাখা যেত তাহলে বুঝতো আয়নাঘর কি জিনিস, কত বড় লোমহর্ষক ঘটনা, কত বড় বিভৎস ঘটনা, কত বড় খারাপ ঘটনা। বাংলাদেশের 53 বছরের ইতিহাসে এরকম ঘটনা কোন শাসকদের আমলে আমরা শুনতে পারিনি। মানুষদের জীবন নিয়ে ছিনিমিনি করেছে তারা, সেখানে মানুষদেরকে নিয়ে টর্চার সেল বানিয়ে পরিবার থেকে বিচ্যুত করে, সমাজ থেকে বিচ্যুত করে, রাষ্ট্র থেকে বিচ্যুত করে জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। আমান আল আজমি কিংবা মীর কাসেম আলীর সন্তান আরমানকে যেভাবে তারা নির্যাতন করেছে সেটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। ডক্টর মোহাম্মদ ইউনূস যে বলেছেন 800 ঘর আছে আয়নাঘর, এই 800 নয় তারও অধিক আয়নাঘর প্রতিষ্ঠা করে সমগ্র বাংলাদেশকে তারা আজকের কলঙ্কিত করেছে। আমার তো মনে হয় এখন সময় এসেছে, একজন মানবতা বিবর্জিত শাসক ছিল শেখ হাসিনা। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই যে বিশ্বের কাছে এই আয়নাঘরের পরিচিতি করিয়ে দেওয়ার জন্য, কারণ এই আয়নাঘরকে বাংলাদেশের মানুষ বারবার বলেছে কিন্তু আমাদের চোখের সামনে এই আয়নাঘর কোনোদিন দেখতে পারিনি। আপনাদের কারণেই আজকের বাংলার জনগণ জানতে পেরেছে শেখ হাসিনা কিভাবে ক্ষমতায় থাকতো, কি অন্যায় আচরণ করত, কি জুলুম আচরণ করত, সেই কার্যক্রম এই আয়নাঘর থেকে আমরা দেখতে পেলাম। আমরা বাংলাদেশের বাসীর পক্ষ থেকে সবাই মিলে আহ্বান জানাতে চাই, ওদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর আগে, ওদেরকে আইনের মাধ্যমে বিচারের আগে অন্তত পক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে আইন করুন যে প্রত্যেককে 2 বছর, 5 বছর, 1 বছর, 3 বছর যেভাবেই হোক আয়নাঘরের মধ্যে বন্দি না রেখে তাদেরকে মৃত্যুর কোলে নেওয়া যাবে না, তাদের বিচার করা যাবে না। আয়নাঘরের নাম শুনেছেন কিন্তু স্বচক্ষে দেখার সৌভাগ্য এখনো বাংলাদেশের কারোরই হয়নি। কিছু কিছু মানুষ দেখে এসে যে বিভৎস বর্ণনা দিচ্ছেন সেটা আমাদের লোম দাঁড় করিয়ে দিবে, সমগ্র বাংলাদেশের মানুষকে শিহরিত করবে। কি বিভৎস চিত্র ছিল গত 16টি বছর। সারা বাংলাদেশে 800-রও অধিক আয়নাঘর শেখ হাসিনা তৈরি করেছিলেন। এই কথাগুলো আমি বলছি না, এই কথাগুলো বলছেন বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। গতকালকে তিনি যখন স্বচক্ষে আয়নাঘর পরিদর্শন করে এসে বর্ণনা করছেন তখন সারা বাংলাদেশের মানুষের চোখে ছল ছল করছে, জল বেয়ে পড়ছে, কেউ কান্না করছে, কেউ কিংবা আবার আত্রে উঠছে সেই আয়নাঘরের স্মৃতিগুলো সামনে ভেসে ওঠার মাধ্যমে। আপনারা দেখেছেন যে আয়নাঘরে যারা ছিল তারা সেখানে স্বচক্ষে গিয়ে দেখিয়ে দেখিয়ে বলছেন এই রুমে আমি ছিলাম,
ঠিক এখানেই আমি ছিলাম, ঠিক এখানেই আমাকে এভাবে করে ধ্বংস করা হচ্ছে, শেষ করে দেওয়া হচ্ছে। দীর্ঘ 8 বছর 10 বছর পর্যন্ত, কেউ যুগের কাছাকাছি পর্যন্ত যে আয়না ঘরের ভিতরে বন্দী ছিলেন, সেটা আসলে বাংলাদেশের কথাই বলছি। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা কখনো এই বীভৎস ইতিহাস শুনিনি যে বাংলাদেশের কোনো শাসক এভাবে করে নিজ দেশের মানুষদেরকে, নিজ দেশের শিক্ষিত সমাজদেরকে, নিজ দেশের রাজনৈতিক কারণে ভিন্ন মতের মানুষদেরকে এভাবে করে পরিবার থেকে বিচ্যুত করে, সমাজ থেকে বিচ্যুত করে, রাজনীতি থেকে বিচ্যুত করে, চাকরি বাকরি থেকে বিচ্যুত করে, সব কিছু ঝেড়ে ফেলে ধ্বংস করে দিয়ে তাদেরকে আয়না ঘরে বন্দি করে রাখা হয়। আমরা গুমের কথা শুনেছি, খুনের কথা শুনেছি, কিন্তু আমরা যারা খুন করেছে আমরা একদিন দেখেই তারপরে হয়তো ভুলে গিয়েছি। কিন্তু আয়নাঘর এমন একটি জিনিস তারা তৈরি করেছে, যেটা যে ব্যক্তি একবার আয়নাঘরে গিয়েছেন তিনি তার মৃত্যুর আগে এই আয়নাঘরের কথা কোনোদিন ভুলতে পারবেন না। ভুলবেন কি করে? যে আয়নাঘরে লোকটাকে রাখা হয়েছে, ওই আয়নাঘর থেকে তাকে জীবনে কোনোদিন পরিবারের সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি, মানুষের সাথে চলতে দেওয়া হয়নি, সামাজিক কোনো অনুষ্ঠানে যেতে দেওয়া হয়নি। লোকটি বেঁচে আছে না মারা গেছে এইটা পৃথিবীর কেউ জানার সুযোগ ছিল না। স্বামী স্ত্রী পর্যন্ত তালাক হয়ে গিয়েছে, নিজেরা কতদিন ওয়েট করবে স্বামীর জন্য, অবস্থা খারাপ দেখে বাধ্য হয়ে পারিপার্শ্বিক কারণে, সামাজিক কারণে স্ত্রী পর্যন্ত ভিন্ন জায়গায় আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এই সকল করুণ ইতিহাস তৈরি করেছে শেখ হাসিনা। একটা বার চিন্তা করে দেখেছেন, যেই শেখ হাসিনা আমাদেরকে বলছে যে তিনি সবচাইতে নিষ্পাপ, তিনি কাউকে খুন করেন না, তিনি কাউকে গুম করেন না, তিনি কোনো মানুষের উপর অত্যাচার করেন না, এখনো বলছে যে এআই দিয়ে তৈরি করা হয়েছে আবু সাঈদের সেই মৃত্যুর রহস্য। এআই দিয়ে শুধুমাত্র আবু সাঈদকে হত্যা করা হয়েছে সেটা প্রতিষ্ঠিত করা নয়, পাশাপাশি আপনার মুগ্ধকে পর্যন্ত মিথ্যা বানোয়াট, মানে বিভ্রান্তমূলক তথ্য যে মুগ্ধকে হত্যা করেছে মুগ্ধর বন্ধুরা। এই যদি হয় একজন সাবেক স্বৈরশাসক বলেন, একজন সাবেক কুৎসক শাসক বলেন, এই কুৎসিত চেহারার শেখ হাসিনা তিনি এইভাবে করেই জাতিকে বিভ্রান্ত করছেন। বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের সমগ্র জায়গায় সব কিছুতে ধ্বংস করেছে এই অভদ্র মহিলা। আমার এগুলো দেখলে মনে হয় বারবার যে এই মানুষগুলোকেই ডেকে এনে এখন যদি কেউ একটা বার একটু ন্যায় ইনসাফ কায়েম করে দিতে পারতেন, যে তাদেরকে আয়নাঘরে কিছুদিন রেখে যে আয়নাঘরটা কেমন একটু নিজেরা থেকে জাতির কাছে দেখাও। আমি প্রস্তাব রেখেছিলাম যে এই আয়নাঘরে এত কষ্টের দরকার নাই, ওদেরকে শুধু ঠিকানাও দিয়ে দাও। যেমন আগে যারা আয়নাঘরে ছিল তাদের তো ঠিকানা ছিল না, কোথায় আছে কি আছে কেউ জানে না। এই আয়নাঘরগুলো এমনভাবে করা উচিত যেই আয়নাঘরে শেখ হাসিনা সহ তার প্রশাসনের লোকদেরকে ভিতরে ঢুকিয়ে রেখে প্রয়োজনে সামনে গ্লাস ফিট করে দিন, 5 ওয়াক্ত খাবার দিন, তারপরেও আয়নাঘর কেমন সেটা দেখার ব্যবস্থা করে দিন। যদি তারা একবার এই আয়নাঘরে ঢুকে, পরিবারও জানবে যে শেখ হাসিনা এখানে থাকে, ওবায়দুল কাদের এখানে থাকে, তাদের হাসান মাহমুদ এখানে থাকে, স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব এখানে থাকে, এই সাবেক সকল আমলা, এমপি, মন্ত্রী যারা যারা দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, খুনের সাথে সম্পৃক্ত তারা কোথায় থাকে, এগুলো যদি একবার এখানে ঢুকিয়ে দেখাতে পারেন, তারপরেও তারা বুঝবে যে কত ধানে কত চাল, কতটা লোমহর্ষক কাজ তারা করেছে সেটা একবার হলেও তারা চিন্তা করতে পারবে। কিন্তু যে এখানে ঢুকবে না সে ভাবতেও পারে না। কেউ কেউ বলছেন 800 নয় তারও অধিক আয়নাঘর সারা বাংলাদেশে আছে। তার মানে প্রত্যেকটি থানা, জেলা পর্যায়ে তারা এরকম করে আয়নাঘর করে রেখেছেন এবং বিচার বহির্ভূত মানুষদেরকে গ্রেপ্তার করে ওখানে আটকিয়ে রেখেছেন এবং মানুষদেরকে টর্চার করে করে অন্যায়ভাবে সেই জায়গায় জুলুম নির্যাতন করেছে। আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে দুটো আলোচিত বিষয়, আমান আল আজমি, মীর কাসেম আলীর সন্তান আরমান আর গোলাম আজমের ছেলে আর আমান আল আজমি, এই দুইজন ব্যক্তি কোথায় আছে কেউ জানে না, তাদেরকে কিভাবে নিয়েছে কেউ জানে না। বাবার মানে অপরাধ যেটা বানিয়ে বলেছে শেখ হাসিনা, সেই বানানো অপরাধের দায়ে তাদেরকে ফাঁসি দিয়েছে
আর এই দুইজনকে এই প্রায় 8 বছর 9 বছরের কাছাকাছি বন্দি রেখে তাদের জীবন থেকে সুন্দরতম সময়গুলো কেড়ে নিয়েছে। আমান আল আজমি একটা গামছা মানে চোখের পানি মুছতে মুছতে এই 8 বছর পর্যন্ত গামছাটা পর্যন্ত ফ্যাকাশে হয়ে গিয়েছে। এই গামছার মধ্যে যত পানি জমা হয়েছে সেই পানিগুলো নাকি একটা পুকুর সমপরিমাণও বললে ভুল হবে না। তার মানে কি দাঁড়াচ্ছে যে কি বিভৎস চিত্র তারা দেখেছে সেটা আর ভাষায় প্রকাশ করা যাবে না। 1 ফিট বাই 3 ফিট লম্বা আপনার রুম, যার ভিতরে টয়লেট, থাকার মতো পরিবেশ নেই। মানুষ তো এমনিই মারা যাওয়ার কথা। ইলেকট্রিক শক দেওয়ার জন্য চেয়ার বসিয়ে রাখা হয়েছে, ওই চেয়ারের মধ্যে তাদেরকে একেবারে প্রতিনিয়ত ইলেকট্রিক্যাল শক দেওয়া হতো এবং এভাবে করে করে মানুষকে নির্যাতন করা হতো। ভাবা যায় কোনোদিন, ভাবা যায় যে এই যদি হয় বাংলাদেশ, যেই বাংলাদেশে আজকে এরকম করে মানুষদেরকে শেষ করে ফেলতো, সেটা কি কোনো সাংবিধানিক বাংলাদেশ? সেটা কি সেই পাকিস্তান থেকে মুক্ত হয়ে নতুন বাংলাদেশ? কোনোদিনই হতে পারে না। প্রিয় বন্ধুরা, আমার মাঝে মাঝে মনে হয় যে এই বাংলাদেশে যদি আবার একটু শেখ হাসিনাকে ডেকে এনে ওই যে চেয়ারটা দেখেছেন আয়না ঘরের, ওই চেয়ারের মধ্যে যদি একটু শেখ হাসিনাকে বসিয়ে রেখে জাতির কাছে দেখানো যেত যে ইলেকট্রিক শক কাহাকে বলে, তাহলে এই বাংলাদেশের মানুষ দেখতে পাতো যে আজকের ওই ইলেকট্রিক্যাল শক দিয়ে কত হাজার কত লক্ষ মানুষদেরকে নির্যাতন করা হয়েছে, সেই চিত্রটা জাতিকে দেখানো যেত। ওই আয়না ঘরের মধ্যে যদি একটু কষ্ট করে হলেও গ্লাস ফিট করে শেখ হাসিনাকে, আওয়ামী লীগের ওবায়দুল কাদেরকে, হাসান মাহমুদকে, স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আজকের সেই কামাল সাহেব সহ আওয়ামী লীগের দোসরদেরকে যদি একটু পালন করা যেত, বেশি দিন নয় মাত্র 6 মাস যদি প্রত্যেককে আয়নাঘরের মধ্যে বন্দি রেখে একটু তাদেরকে শেখানোর জন্য ওখানে রাখা যেত, তাহলে বুঝতো আয়নাঘর কি জিনিস, কত বড় লোমহর্ষক ঘটনা, কত বড় বিভৎস ঘটনা, কত বড় খারাপ ঘটনা। বাংলাদেশের 53 বছরের ইতিহাসে এরকম ঘটনা কোন শাসকদের আমলে আমরা শুনতে পারিনি। মানুষদের জীবন নিয়ে ছিনিমিনি করেছে তারা, সেখানে মানুষদেরকে নিয়ে টর্চার সেল বানিয়ে পরিবার থেকে বিচ্যুত করে, সমাজ থেকে বিচ্যুত করে, রাষ্ট্র থেকে বিচ্যুত করে জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। আমান আল আজমি কিংবা মীর কাসেম আলীর সন্তান আরমানকে যেভাবে তারা নির্যাতন করেছে সেটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। ডক্টর মোহাম্মদ ইউনূস যে বলেছেন 800 ঘর আছে আয়না ঘর, এই 800 নয় তারও অধিক আয়না ঘর প্রতিষ্ঠা করে সমগ্র বাংলাদেশকে তারা আজকের কলঙ্কিত করেছে। আমার তো মনে হয় এখন সময় এসেছে ওই যে চেয়ারটা দেখেছি, ওই চেয়ারে শেখ হাসিনাকে আবার বসিয়ে তারপরে ইলেকট্রিক শক যদি দেখানো যেত, তাহলে বুঝতো আয়নাঘর কাহাকে বলে, কত প্রকার কি একজন মানবতা বিবর্জিত শাসক ছিল শেখ হাসিনা। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই যে বিশ্বের কাছে এই আয়নাঘরের পরিচিতি করিয়ে দেওয়ার জন্য, কারণ এই আয়নাঘরকে বাংলাদেশের মানুষ বারবার বলেছে, কিন্তু আমাদের চোখের সামনে এই আয়নাঘর কোনোদিন দেখতে পারিনি। আপনাদের কারণেই আজকের বাংলার জনগণ জানতে পেরেছে শেখ হাসিনা কিভাবে ক্ষমতায় থাকতো, কি অন্যায় আচরণ করত, কি জুলুম আচরণ করত। সেই কার্যক্রম এই আয়নাঘর থেকে আমরা দেখতে পেলাম। আমরা বাংলাদেশের বাসীর পক্ষ থেকে সবাই মিলে আহ্বান জানাতে চাই, ওদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর আগে, ওদেরকে আইনের মাধ্যমে বিচারের আগে অন্তত পক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে আইন করুন যে প্রত্যেককে 2 বছর, 5 বছর, 1 বছর, 3 বছর যেভাবেই হোক আয়নাঘরের মধ্যে বন্দি না রেখে তাদেরকে মৃত্যুর কোলে নেওয়া যাবে না, তাদের বিচার করা যাবে না। কারণ আয়নাঘরের ভিতরে থাকা একজন মানুষের মৃত্যুর চাইতেও কঠিন। এই আয়নাঘরের মধ্যে ওদেরকে সবার আগে ঢুকিয়ে বিচার করতে হবে, না হয় বাংলার মানুষ আপনাদেরকে ছাড়বে না। কষ্ট যেটা পেয়েছে সেটা মানুষ ভুলবে না। সে কারণে আওয়ামী লীগের সকল অপরাধীকে অন্তত পক্ষে এই আয়নাঘরে 6 মাস থাকার ব্যবস্থা করে দেওয়া হোক। সবাইকে ধন্যবাদ। কর্নেল হাসিন দুঃখ নিয়ে একটি বই দিয়েছেন, লিখেছেন যে আমি চরমভাবে মর্মাহত, আমি ছাড়া অনেকেই ছিলেন, যারা গিয়েছিলেন তাদের লজ্জা লাগেনি। যেই মানুষগুলো এই আয়নাঘর নামক এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত ছিল, সেই অফিসারদেরকে ছাড়া তারা কিভাবে যেতে পারে? তাদের লজ্জা করলো না? এতটা নির্লজ্জ বেহায়ার মতো এই ব্যক্তিদের ছাড়া আয়নাঘর পরিদর্শন করলো উপদেষ্টারা, এটি কি করে সম্ভব? কর্নেল হাসিন হচ্ছে একটা অল্টারনেটিভ নেম অফ আয়নাঘর। আয়নাঘর শব্দটা নিতে গেলে কর্নেল হাসিনের নামটা প্যারালেলি চলে আসে। সত্যিকার অর্থে কি সাগর ভাই, জামাতের এই মুহূর্তে যে ভূমিকা, এটা আমি না, এটা অনেক বেশি পুরো সারা বাংলাদেশের মানুষের কাছে অনেকটা দৃষ্টিকটু মনে হচ্ছে।
সাধারণত ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের ধারণাটি ডিফারেন্ট হয়। আমরা ধরে নিই ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো তারা সাধারণত আইডিওলজি বেসড হয়, এবং আইডিওলজি বেসড যেসব পলিটিক্যাল পার্টিগুলো থাকে বা আইডিওলজি বেসড যেসব সংগঠন থাকে, তারা কিন্তু আইডিওলজিটা রং হোক আর রাইট হোক, তারা কিন্তু ওই জায়গায় স্থির থাকে। যেমন তারা এক্সট্রিমিস্ট গ্রুপ বা সন্ত্রাসী গোষ্ঠী, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করলেও দেখবেন তাদের আইডিওলজি মানে তাদের চিন্তাটা একদিকেই থাকে, তারা অন্যদিকে আর ঘোরে না। এবং জামাতের ক্ষেত্রে এটা আমরা অনেক বড় একটা বিচ্যুতি দেখতে পাচ্ছি, যে জামাত যে আইডিওলজির কারণে জামাত যে একটা ডেডিকেটেড গ্রুপকে তাদের সাথে পেয়েছিল, আমি সত্যি আমার আশঙ্কা না, আমি এটা প্রেডিক্ট করে বলতে পারি জামাত অনেক বেশি তাদের সমর্থন হারাবে। কারণ যে মানুষগুলো জামাতকে এক আইডিওলজির কারণে রেসপেক্ট করত, সম্মান করত, জামাতের এই পলিটিক্যাল লালসা বা পলিটিক্যাল মানে টুমাস পলিটিক্যাল যে একটা অ্যাম্বিশন, এটাকে মানুষ কিন্তু বুঝতে পারছে। এবং জামাত ইসলাম তাদের এই পলিটিক্যাল অ্যাম্বিশনের কারণে তারা পুরোপুরি, আমি বলবো পুরোপুরি না হলে অনেকটাই ডিরেইলড, তারা বিপথে চলে গিয়েছে। তারা কোন একটা জায়গায় তাদের কথা, কমিটমেন্ট, কাজ আগের জায়গাতে নেই। এখন বলবে এটা তো পলিটিক্স। যদি পলিটিক্সই হয় তাহলে আপনার ধর্মের কথা বলা বাদ দেন, এখানে ধর্ম আইনের না, সৎলোকের শাসন চাই, এইসব কথা বলে লাভ নেই, আপনি পলিটিক্সই করেন। আর যদি আপনি এখানে সততা, ন্যায়, জাস্টিস, ন্যায় বিচার, ন্যায়পরায়ণতা, আপনি জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ, এইসব কথা যদি বলেন, তাহলে আপনি কোন মুখে আপনি এই যে বর্তমানে যে ভূমিকা পালন করছেন এটা করে যাচ্ছেন। জামাত সবচেয়ে বেশি, আমি মনে করবো বিএনপি সংখ্যা হিসেবে ক্ষতিগ্রস্ত, কিন্তু জামাতের যতজন লোক, আপনি বলেন যতজন লোককে ফাঁসি দেওয়া হয়েছে, বিএনপির এতজন কি দেওয়া হয়েছে? হয় নাই। জামাত তার দলের সবচেয়ে বড় কান্ডারি যারা, সেই মানুষগুলোর সাথে আজকে বেইমানি করছেন। আজকে তারা দেলোয়ার হোসেন, জামাত ইসলাম দেলোয়ার হোসেন সাঈদীর সাথে বেইমানি করছেন। জামাত ইসলাম আজকে মীর কাসেমের সাথে বেইমানি করছেন। জামাত ইসলাম আজকে আপনার তারপরে ওই যে আপনার মতিউর রহমান নিজামী, তারপরে আপনার আলী হাসান মুজাহিদ, এদের প্রত্যেকে রক্তের সাথে বেইমানি করছেন। এই ব্যক্তিগুলা মুজাহিদ, আলী হাসান মুজাহিদ, আপনার জামাতের সাবেক আমির আপনার নিজামী, দেন আপনার মীর কাসেম, দেলোয়ার হোসেন সাঈদী, এদের সমর্থক কি আমরা সাধারণ মানুষ ছিলাম? সাধারণ মানুষ ছিলাম। এদের সমর্থক এরা আপনাদের অংশ ছিল। এদের বাংলাদেশের মানুষ, জামাত যারা করতো, শিবির করতো, সবাই তাদেরকে আদর্শ আইডল মনে করেছিল। সেই আইডল গুলোকে ফাঁসি দেওয়া হলো, আর আপনারা এখন পলিটিক্যাল অ্যাম্বিশন নিয়ে পড়ে আছেন। হ্যাঁ, আপনারা হয়তো বলতে পারেন আমরা একবার ক্ষমতায় আসি, তারপরে আমরা সবকিছু বিচার করব। যদি সেটা করে থাকেন তাহলে সেটা তো মুনাফিকই হবে। আপনি তার মানে দ্বিমুখী একটা মুখোশ ধারণ করেছেন। আপনি যদি বলে থাকেন যে গোপনে চিন্তা করে থাকেন যে আমি কোন রকম ক্ষমতা আসি, ক্ষমতা আসার আগ পর্যন্ত আমি ভারতের বিরুদ্ধে কথা বলবো না, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবো না, আমি কারো বিরুদ্ধে কথা বলবো না, সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলবো না, আমি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কথা বলবো না, আমি সবার সাথে তাল মিলে আমি একটা বিশ্ব মুনাফিক হিসাবে কাজ করব। এন্ড আমি এই বিশ্ব মুনাফিক কি করব? আমি খালি ক্ষমতা এসে নেই, তারপরে আমার মুনাফিকের এই কালিমাটা আমি দূর করে দেবো। আদৌ কি তা সম্ভব? এই যে হিপোক্রেটদের একটা রোল নিয়েছে জামাত ইসলামী, এটা তাদের ক্লিয়ার করা উচিত। কেন তারা এই প্রতিবাদ থেকে তারা সরে গিয়েছে? তারা সংস্কার চাচ্ছে, ঠিক আছে, তাহলে আপনি শুরুর দিকে আরেকটা কথা বলছেন কেন? আচ্ছা, এখন আমি আরেকটা কথাই বলি যে আমি এখানে এই যে গুমের যে বিষয়টা, আপনি গতকালকে যে বিষয়টা তুলে ধরলেন, গুমের কথা বলতে যে আমি আপনাকে একটা পোস্ট আমি শুধু পড়ে শোনাবো। এই গুম প্রসঙ্গে বলতে গেলে আমি নিজেই বলি, কর্নেল হাসিন যিনি গুমের জগতে বা এই যে গুমগুলো হয়েছে তার মধ্যে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ একজন ভিকটিম, যার বিষয়টা নিয়ে আমরা যাকে দুইবার গুম করা হয়েছে, এবং যাকে গুম করার পরে আমার মতো অনেক অফিসার যারা ফেসবুকে পোস্ট দিয়েও আমরা ভিকটিম হয়েছি। আমি নিজেই, আমার মনে আছে যে সে যেদিন গুম হলো, সাধারণত আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, এবং তার একটা মেয়ে ছিল, নামটা আমার মনে নেই, ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়তো। আমি একবার দুইবার মানে ওকে ফোন করেছিলাম, এবং পরবর্তীতে ফোন করতে লজ্জা করতো যে কি বলবো, মেয়েটা তার বাবার জন্য কান্না করছে, জানে না বাবা মেয়ে বেঁচে আছে না মরে গিয়েছে। তো এইরকম একজন ব্যক্তিকে দেখেন গতকালকে ডাকা হয়নি। কর্নেল হাসিন একটা ফেসবুকে পোস্ট দিয়েছে, আমি সাগর ভাইকে, আমি এই ফেসবুকের পোস্টটুকু আপনি আলাদা একটা পার্ট করে এটা কি করতে পারেন, আমি অনুরোধ করবো আপনাকে, আমি পোস্টটা পড়ে শোনাই দর্শকের উদ্দেশ্যে।
কর্নেল হাসিন দুঃখ নিয়ে একটি বই দিয়েছেন, লিখেছেন যে আমি চরমভাবে মর্মাহত, জীবনের চরম ঝুঁকি নিয়ে বাংলাদেশে থেকে আয়নাঘরকে জনসম্মুখে আনি আমি আয়নাঘরের বিস্তারিত জেনেছিলাম। এটা সত্য, তিনি প্রথম আয়নাঘরের নামটা এবং এনেছিলেন। আয়না ঘরটা তো তিনি সর্বপ্রথম উচ্চারণ করেছেন। Right. তিনি আরো ওখানে গিয়ে দেখেছেন আয়না ঘর লেখা আছে। পোস্টটা আমরা শুনি, দর্শক পোস্টটা শুনুক। তো কর্নেল হাসিন যেটা লিখছে, হাসিনুর রহমান, আমি চরমভাবে মর্মাহত, জীবনের চরম ঝুঁকি নিয়ে বাংলাদেশে থেকে আয়নাঘরকে জনসম্মুখে আনি আমি আয়নাঘরের বিস্তারিত জেনেছিলাম। প্রথমে আল জাজিরা টেলিভিশনে ইন্টারভিউ দেই, তা বিশেষ কোনো কারণে হয়তো প্রচার হয়নি। আমায় সাহায্য করে জুলকারনাইন সামির, তারপর জুলকারনাইনের হাত ধরে তাসনিম খলিলের নেত্র নিউজ, যা প্রচার হয় 2022 সালের জুলাই মাসে। এরপর বিদেশি বাংলা চ্যানেলগুলোতে জেনারেল আজমি জীবিত এবং আয়নাঘরের অবস্থান সুন্দর করে বুঝিয়ে দেয়। মানে তিনি জানান আজমি জীবিত এবং আয়নাঘরের অবস্থানে তিনি বুঝিয়ে দেয়। আমার বিরুদ্ধে 10-এর অধিক আইসিটি ধারায় মামলা করা হয়। মানবাধিকার কর্মী ও আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি উপস্থাপন করি। গতকাল প্রধান উপদেষ্টা সরেজমিনে দেখতে যান, আমি ছাড়া অনেকেই ছিলেন। যারা গিয়েছিলেন তাদের লজ্জা লাগেনি। আমি মনে করি আমি সবকিছু বলে খোলসা করে দিব। 11 নং রাতে গুম কমিশনের সদস্য নাবিলাকে রিং করেছিলাম। নাবিলা এমন ভাব নিলেন উনি তেমন ওয়াকিবহল নন। তবে আমি নিশ্চিত ছিলাম পরিদর্শনে গিয়ে সবটাই নাবিলা করেছেন। এখন কথা, নাবিলা আমাকে কেন সংযুক্ত করেনি? এখানে আমি মাঝখানে একটা কথা প্রশ্ন করে, হু ইজ নাবিলা? নাবিলার এখানে এই ভূমিকা, এত অ্যাক্টিভ রোলে তিনি কেন আছেন? এটা আমার প্রশ্ন। আমি আবার কন্টিনিউ করছি। আসলে এখন হাসিনের পরবর্তী কথাটা আবার, আসলে নাবিলা পর্দার আড়ালে ফ্যাসিস্টকে সাহায্য করছে। যারা গিয়েছেন তারা সরকারের জন্য তথ্য মামলা প্রমাণে ভূমিকা রাখতে পারবে না। ক্ষতিগ্রস্তদের মাঝে যদি একজনের নাম থাকে তা আমার নাম থাকার কথা। আসিফ নজরুল ও নাবিলা গংদের নজরে রাখতে হবে। একটা বিষয় পরিষ্কার করা দরকার, গুম হওয়া ক্ষতিগ্রস্তদের সেরাটনের খাবার ও হুরপরিদের সেবা যত্ন যদি দেওয়া হয় তাতে গুম অপরাধীর গুরুত্ব কমে না। তবে তুলনা করা যায় আমরা কে কেমন ছিলাম। জেনারেল আজমি ছিলেন এসি রুমে, খাবার পছন্দে স্বাধীনতা ছিল। ব্যারিস্টার আরমান ভাই উচ্চ কমপ্লেক্সে ছিলেন, এখানে গরম কম। আর আমি ছিলাম ওভেনে। 10 রুমের কমপ্লেক্স। কূটনৈতিক ক্যাপ্টেন মারুফ জামানের ভাষায় আমার সেলগুলো হলো টর্চার সেল, কারণ তিনি উভয় সেল ছিলেন। আরমান ভাই কোনো সুবিধা পাননি যা জেনারেল আজমি পেয়েছেন। আমি তো তুলনা করবই, একে 10 সেল, তার সাথে বড় বড় শব্দ সৃষ্টিকারী এক্সজস্ট ফ্যান। সবকিছু মিলিয়ে ব্যারিস্টার আরমান ভাইকে দীর্ঘায়ুর জন্য দোয়া রইল। ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির সহ আমরা আয়নাঘর থেকে বন্দীদের মুক্তির জন্য কচুখ্যাত চেকপোস্টের সামনে 5 আগস্ট 2024 মধ্যরাত পর্যন্ত দাবি নিয়েছিলাম। গুম কমিশনে নাবিলা আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করেছে। জেনারেল আজমির কি উচিত ছিল না ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির ও হাসিন কেন থাকবে না এটা জানা? ওনার পোস্টটা শেষ। দেখেন এই পোস্টে মানুষের 491টা কমেন্ট করেছে, প্রত্যেকটা মানুষের দুঃখ এখানে, এবং 1100টার বেশি শেয়ার হয়েছে। এই পোস্টটা শুধু ওনার না, অনেকের রক্তক্ষরণ হচ্ছে। আমি এখন আরেকটা কথায় ফিরি। এই আপনার কর্নেল হাসিন স্যার, উনি আয়নাঘরটাকে আমাদের মধ্যে একটা ভাইব্রেন্ট রূপে আমাদের মাঝে তুলে ধরে। এই যে 5 আগস্টের কথা বলেন, আমি নিজে উইটনেস। সেদিন সন্ধ্যায় যখন আন্দোলন শেষে রাওয়া ক্লাবে গেলাম, রাওয়া ক্লাবে আমি যদি নাম নেই, আমাদের লেফটেন্যান্ট ইফতেখার, লেফটেন্যান্ট ইমরান কাজল সহ আরো অনেকগুলো অফিসার আমরা ওই জায়গায় জড়ো হইলাম। তখন ওখানে সবাই ওই জায়গায় জড়ো, ওইখান থেকে প্রস্তুতি নিচ্ছিলাম। আমার কাছে লেফটেন্যান্ট ইফতেখার, তার কাছে একটা অস্ত্র ছিল। সে বলতেছিল যে আমাকে যদি তাড়াতাড়ি বিদায় দিয়ে যেতে হবে, আমরা আজমি স্যারকে বের করে নিয়ে আসবো। এবং তখন এবং তার সাথে তার ওয়াইফ চলে আসলো, কোনো দুর্ঘটনা ঘটে কিনা এই ভয়ে, যে তুমি যাচ্ছ ওখানে। আমাদের অনেকগুলো অফিসার, আমি নিজের রাওয়া ক্লাবে তখন উপস্থিত, আমার সামনে বসে যখন তারা এইসব কথাগুলো বলছে, ওখান থেকে অফিসাররা সবাই মিলে আপনার সেই আজমি সাহেবকে ছাড়া আনার জন্য ওখানে গেল, এবং ওই দিন রাতের বেলা আমরা ছাড়াতে পারলাম না। যাই হোক, তো আজকে যেই মানুষগুলো এই আয়নাঘর নামক এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত ছিল, সেই অফিসারদেরকে ছাড়া তারা কিভাবে যেতে পারে? তাদের লজ্জা করলো না? এতটা নির্লজ্জ বেহায়ার মতো
এই ব্যক্তিদের ছাড়া আয়নাঘর পরিদর্শন করলো উপদেষ্টারা, এটা কি করে সম্ভব? কর্নেল হাসিন হচ্ছে একটা অল্টারনেটিভ নেম অফ আয়নাঘর। আয়নাঘর শব্দটা নিতে গেলে কর্নেল হাসিনের নামটা প্যারালেলি চলে আসে, সেখানে কর্নেল হাসিনের নামটা তিনি উপস্থিত নাই। এবং আজকে আমার সত্যি কথা, এর বিচার আর আমি চাই না। কিসের বিচার করবে? তামাশার আর কি বিচার হতে পারে, যেখানে আপনার প্রকৃত ভিকটিম অ্যাকচুয়াল মানুষগুলো যারা আয়নাঘরের বর্ণনা করেছেন, যারা বাংলাদেশের মানুষ তথা বিশ্ববাসীকে জানিয়েছেন হোয়াট ইজ আয়নাঘর, সেই মানুষগুলো এখানে উপস্থিত নেই। সেই মানুষকে নিয়ে গেলেন না, তারা দেখাই দিতে পারলো না ওখানে আলামত গুলো যে নষ্ট করা হয়েছে। কি কি আলামত? এই আলামত সম্পর্কে সবচেয়ে বেশি কে জানে? কর্নেল হাসিন। আর কেউ তার চেয়ে ভালো জানার কথা না। এখানে বা যারা এখানে ভালো রুমে ছিলেন, যারা হয়তো হ্যাঁ অনেকে, যেমন কথা হয়তো আজমি স্যার অনেকদিন ছিলেন, তার কষ্টটা অবর্ণনীয়, আমি তুলনা করছি না। আজমি স্যারের কষ্ট অবশ্যই অবর্ণনীয়, কিন্তু আজমি স্যার এক ধরনের এক লেভেলের মানে তিনি সিকোয়েন্স বা কনসিকুয়েন্সটা ফেস করেছেন। হাসিন স্যার আরেক রকমের। আবার এমন আছে, এমন একজন মানুষের 2 দিন ছিল, সেই 2 দিন এমন একটা রুমের মধ্যে ছিল যেটা একটা কবরের মতো। হয়তো 2 দিন আপনি কল্পনা করেন সাগর ভাই, আপনি একটা মানে একটা কবর টাইপ রুমের মধ্যে আপনি 6 ঘন্টা শুয়ে আছেন। কেন ইমাজিন? এটা 2 দিন 3 দিন 4 দিন হলো ভাই, এটা ভয়াবহ। সো সেখানে কেউ 5 বছর 7 বছর থাকলে সেটাকে আমি গুরুত্ব দেব বলে এই না যে আরেকজন হয়তো 6 মাস ছিল বলে গুরুত্ব কম, তা না। প্রতিটা কষ্টের এই ভিন্ন রূপ আছে। সো আমাদের এই মানুষগুলোকে সেদিন মানে গতকালকে ডাকা উচিত ছিল। চিফ অ্যাডভাইজারের মতো মানুষ সেখানে গিয়েছে, আমি প্রশংসা করি যে এরকম বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম হয় নাই যে বাংলাদেশ বিশ্বের ইতিহাসে যে এরকম কোন একটা জায়গায় আপনার এরকম আপনার এই নির্যাতন কারাগার খুঁজে বের করা হয়েছে বা নির্যাতনের এরকম আয়নাঘরটা কিছু বের করা হয়েছে, সেখানে রাষ্ট্রপ্রধান ওই সরকার আপনার পতন হওয়ার পরে পরবর্তী নতুন রাষ্ট্রপ্রধান ভিজিট করতে গিয়েছেন, এরকম দৃষ্টান্ত খুব কম আছে। সো এই জায়গায় আমি বলবো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমি কৃতজ্ঞতা জানাবো এবং অনেক বড় উদারতার পরিচয় দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন গেল, চিফ অ্যাডভাইজার সামনে কয়েকজন প্রকৃত ভিকটিম থাকা উচিত ছিল। বিশেষ করে এখানে আমাদের মিলিটারি অফিসার যারা কয়েকজন ছিল, যারা এই আয়না ঘরটাকে তুলে ধরেছেন, যারা আয়না ঘরে এই কষ্টটা করেছেন, তাদেরকে এখানে থাকাটা একদম মাস্ট ছিল, সেটা করা হয়নি। আচ্ছা, এখন আমি পলিটিক্যাল বিষয়টা নিয়ে কথা বলি। আপনি দেখেন আমাদের এখন এই মুহূর্তে যেটা এই যে নির্বাচন নিয়ে যে বিষয়টা হচ্ছে, আপনি এইভাবে যদি সরকার চলতে থাকে, নির্বাচনে তাড়াতাড়ি না দেওয়ার বিকল্প নেই। এই সংস্কার রিফরমেশন নামে আমার তো মনে হচ্ছে যারা এই যে কথা বলে যে সংস্কার করতে হবে, এটা কথা বলা মানে আমার তো মনে হচ্ছে আওয়ামী লীগের সুরে তারা কথা বলে। মানে তারা চাচ্ছে এরকম একটা কিছু করতে থাকুক, করতে করতে করবে কি, এই যে পরে ছাত্রদের সাথে বিএনপির সাথে এর সাথে ওর সাথে গ্যাঞ্জাম লেগে যাবে, মাঝখান দিয়ে আওয়ামী লীগ ঢুকে পড়বে। তার মানে আমার তো মনে হচ্ছে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে বা ক্ষমতায় আবার আনার জন্য এই সংস্কার নামক একটা নাটক তৈরি হচ্ছে। কারণ সংস্কার যদি আপনি করতে চান, এইভাবে কি রাষ্ট্র চলার কথা? এভাবে কি সেই সংস্কারের দায়িত্বে যারা আছে সেই ব্যক্তিগুলোকে এমন হওয়ার কথা? এভাবে কি এমন লোককে উপদেষ্টা হওয়ার কথা? নাবিলার মতো মেয়ে কি আজকে আপনার গুম কমিশনের এইরকম ভূমিকায় থাকার কথা? যে নাবিলা আমিই চিনি না, তার নাম জানি না, সে এখানে কে, হুইজ শি? নাবিলার কি এখানে তার ইয়েটা আছে এখানে? সে কয়জন অফিসারের সাথে কথা বলছে? সে গুমের পুরো প্রসেস সম্পর্কে কি জানে? তার এখানে অভিজ্ঞতাটা কি? বিভিন্ন জায়গাগুলোতে আমরা দেখতেছি আনএক্সপার্ট মানে অদক্ষ আনর্দি মানুষগুলোকে বসিয়ে রাখছে। বিভিন্ন উপদেষ্টাদের সাথে যারা কয়েকজন উপদেষ্টা খুব চমৎকার কাজ করতেছেন, হ্যাঁ আমি অ্যাপ্রিসিয়েট করবো, কিন্তু আবার অনেকে আছেন যারা কাজকর্ম খুব খারাপ করতেছেন। দিন দিন আমাদের প্রশাসনিক অবস্থা ভেঙে পড়তেছে। আপনার এই যে গাজীপুরে যে ঘটনা ঘটলো, খুবই লজ্জাজনক একটা ঘটনা। তারপরে এই যে এখন শাহবাগে যেটা করতেছে বিডিআর নিয়ে, আমরা শুরুর দিকে অনেক স্ট্রং ভূমিকা নেইনি। শুরুর দিকে কড়া ভূমিকা নিতে না পারার কারণে আমরা অলরেডি খেসারত দিচ্ছি এবং সরকার একটা ভঙ্গুর অবস্থার মধ্যে পড়ে গেছে। এখন যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে রাজনৈতিক পলিটিক্যাল গভর্নমেন্টকে ক্ষমতা আনা, মানে কোন রাজনৈতিক দলকে ক্ষমতা আনা, সেটা যে দল হোক, গণতান্ত্রিক ডেমোক্রেটিক প্রসেসে নির্বাচনের মাধ্যমে দলকে ক্ষমতা আনতে হবে। লাস্ট পয়েন্ট যেটা আপনি একটা কথা মেনশন করছেন, সেটা হচ্ছে কি প্রপোর্শনেট ভোটিং সিস্টেম। ভাই এটা কিন্তু ছেলে খেলা না। প্রপোর্শনেট ভোটিং সিস্টেম যদি করতে যান, এটা আওয়ামী লীগ এবং বিএনপি, আমি যদি আওয়ামী লীগকে একটা ভালো দল খারাপ দল সেটা ভিন্ন কথা, আমি যদি বৃহৎ রাজনৈতিক দলের কথা চিন্তা করি, বিশেষ করে আওয়ামী লীগ আর বিএনপি, তারা হচ্ছে বৃহৎ রাজনৈতিক দল, বা আমি বিএনপির কথা যদি বলি, এত বড় রাজনৈতিক দল, তাদের জন্য কিন্তু এটা অনেক বড় ক্ষতি বয়ে আনবে এবং এটা তাদের মানার কথা না। কারণ প্রপোর্শনাল ভোটিং সিস্টেমে গেলে
বিএনপির জন্য ক্ষতি, আওয়ামী লীগের জন্য ক্ষতি। এখন আর আবার এটার ক্ষেত্রে অনেক প্রসেসটাও বাংলাদেশের মতো কান্ট্রি কনটেক্সটে এটা কতটা ফিজিবল হবে এটাও ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন আছে। আপনি একটা মানুষ, যেমন একজন, আপনি আপনার পুরা জেলার মানুষ আপনার 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 ভক্ত, একটা জেলায় আপনার 10 লক্ষ ভক্ত আছে, এক জেলাতেই ধরে, সারা বাংলাদেশে আপনাকে কেউ চিনে না। এখন আপনি প্রপোর্শনাল ভোটিং সিস্টেমে যদি যান, সারা বাংলাদেশে আপনি ওই ভোটের সংখ্যা অনুযায়ী আপনি কিন্তু প্রতিনিধি পেয়ে যাবেন। আপনি কল্পনা করেন তো যে আপনাকে শুধু একমাত্র নোয়াখালী জেলার মানুষ পছন্দ করে, নোয়াখালীর আপনি একজন পীর সাহেব দেওয়ানবাগী, আপনি 10 লক্ষ ভোটার আপনার আছে। এখন ওই নোয়াখালী দেওয়ানবাগী যদি আপনার নীলফামারীতে যায়, তিনি যদি ফরিদপুরে যায়, সিলেটে যায়, কিশোরগঞ্জে যায়, ময়মনসিংহ যায়, তিনি ওইখানে কিভাবে তাকে গ্রহণ করবে পাবলিক? হাউ? তার তো ওখানে কোনো ভোটারই নেই। এখন প্রপোর্শনেট সিস্টেমে তো সে 10 লক্ষ ভোটার থাকার কারণে সে তার পছন্দ মতো 10টা সিট তো পেয়ে যাবে। এখন কাকে আপনি 10টা সিট দিচ্ছেন? একটা আনোর দিয়ে একটা পলিটিক্যাল পার্টিকে, যার কোনো পলিটিক্যাল অ্যাকসেপ্টেন্স নাই। তো এখানে এই প্রপোর্শনেট ভোটিং সিস্টেম করা মানে ছোট ছোট দলগুলো বেনিফিটেড হবে, এবং এটা এক ধরনের আমাদের সাথে একজন মকারি তামাশা ছাড়া কিছু না। বিএনপির, আমি বলবো বিএনপির কোনোদিনই কোনো অবস্থাতে মানা উচিত না এই প্রপোর্শনেট ভোটিং সিস্টেম, কখনোই না। আর আমি শিওর আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা একমত কিনা জনাব মেজর রেজাউল করিম? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কথা বললেন ডক্টর ফয়জুল হক। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করলেন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে সারা দেশ তোলপাড়। আয়নাঘরকে, বিশেষ করে আয়নাঘরকে কেন্দ্র করে আপনারা জানেন যে কি একটি অরাজকতা তৈরি করেছিলেন শেখ হাসিনা তার আমলে। ব্যাপক আয়নাঘর তৈরি করা হয়েছিল, ব্যাপক গুম করা হয়েছিল। শেখ হাসিনার বিরুদ্ধে যেই কথা বলুক না কেন, তার বিরুদ্ধে যেই কথা বলুক, তাকেই ধরে নিয়ে গিয়ে আয়নাঘরে বন্দি করা রাখা হতো। বিনা অপরাধে তাকে বছরের পর বছর মৃত্যু যন্ত্রণা সহ্য করা হতো। প্রিয় দর্শক, বাংলাদেশের অনেক নিরীহ মানুষকে সেখানে আটকে রাখা হয়েছিল, অনেককে হত্যা করা হয়েছে সেই আয়নাঘরে, এবং অনেককে এখনও পর্যন্ত খোঁজ মেলেনি তারা কি করেছে। প্রিয় দর্শক, একটি পরিস্থিতি, এই পরিস্থিতিতে এখন সবাই বলছে যে শেখ হাসিনার জন্য একটি আয়নাঘর বাংলাদেশে তৈরি করা হোক। সেখানে শেখ হাসিনা থাকবে, আওয়ামী লীগের বড় বড় নেতারা থাকবে, যেখানে তারা যেভাবে আয়নাঘর তৈরি করে মানুষকে কষ্ট দিয়েছে তাদেরকেও একটু বোঝানো দরকার যে আয়নাঘরে আসলে মানুষ কতটা নিঃস্ব এবং মৃত্যু যন্ত্রণা সহ্য করে এতদিন বেঁচে ছিল। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডক্টর ফয়জুল হকের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।